চলতেছে? আচ্ছা। আসসালামু আলাইকুম। যদিও আমরা সময়ের আগে চলে আসছি, তো সময় হোক, তারপর আমি আসতেছি। তোমরা সবাই জয়েন করো। হুম। ওকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, সাদিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। তো বেসিক্যালি তোমাদের সাথে আজকে আমার একটা ডিসকাশন ক্লাস হয়েছে। আজকে আমরা হচ্ছে সেই ডিসকাশন ক্লাসে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্র আর দ্বিতীয় পত্রের কিভাবে কি পড়তে হবে না পড়তে হবে, কি করব না করব, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করছি। আজকে আমরা আমাদের মূল ক্লাস শুরু করব। তো তোমরা সবাই জয়েন করে ফেলো, আর যাদের যাদের যুক্তিবিদ্যা আছে কষ্ট করে একটু বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে দাও। আমরা ক্লাস শুরু করব। ওকে, আমরা ক্লাস শুরু করব। আচ্ছা, আমি 1 থেকে 2 মিনিট চেয়ে নিচ্ছি তোমাদের কাছে সময়, কারণ বাকিরাও একটু জয়েন হোক। তোমরা আবার মাত্র অনেকের মনে হয় সমাজকর্মও ছিল, তো যার কারণে হয়তো আহ, সমাজকর্ম আছে, আবার যুক্তিবিদ্যাও আছে, তো একটু রেস্টের তো দরকার আছেই। তোমরা জয়েন করো। আর আমি আসলে যেটা বিষয়, আমি আসলে সব সময় হচ্ছে সময় নিয়ে অনেক বেশি সিরিয়াস। তো আমি কখনোই চাই না আমার ক্লাস নিয়ে কোনো কমপ্লেন আসুক, সেটা ক্লাসের সময় নিয়ে হোক বা অন্য কিছু নিয়ে হোক। অলরেডি হচ্ছে তোমার এই যে পিডিএফটা আছে, আমার অলরেডি পিডিএফটা আপলোড করে দেওয়া হয়েছে। তোমাদের গুগল ড্রাইভে গেলে তোমরা এটার পিডিএফ পেয়ে যাবা। তো আমার পিডিএফ আপলোড দিতেও দেরি হবে না। ইভেন আমার যে ক্লাসটা আছে, এই ক্লাসটা, কারণ তোমাদেরকে আমি বলছিলাম যে 8টা পর্যন্ত ডিউটি থাকে, তবুও আমি চেষ্টা করব আজকে আমার এই ক্লাসটার সাথে সাথে হচ্ছে ক্লাস শেষ হওয়ার পরে আমি ওয়েবসাইটে আপলোড করে দেওয়ার জন্য। ওকে, তো তোমরা একটু বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে জানিয়ে দাও, এরপর আমি তোমাদের সাথে কথা বলতেছি। একটু জানিয়ে দাও। 3 জন কেন, বাকিরা আসলে কই? ওরা কি ক্লাস করবে না? এখন দেখো একটা জিনিস, যুক্তিবিদ্যা ক্লাসটা তোমরা হচ্ছে লাইভ করিও। কেন লাইভ করবা? এই কারণে লাইভ করতে হবে যে যুক্তিবিদ্যা সাবজেক্টটা হচ্ছে তোমার বোঝার বিষয়, এটা হচ্ছে তোমার প্রশ্নগুলো ধরতে পারাটা হচ্ছে অনেক টাফ একটা বিষয় হয়ে দাঁড়ায়। অনেক সময় প্রশ্ন ধরা যায় না। তো আমি তোমাদের সাথে মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন তোমরা যদি ক্লাস না করো লাইভ, তাহলে আসলে এটা রেকর্ড ক্লাস করে খুব একটা লাভ হবে না। লাভ হবে না বলতেছি না, লাভ অবশ্যই হবে, কিন্তু তার থেকে যদি তুমি লাইভ ক্লাস করো, আমার সাথে যদি তুমি ইন্টারাকশন করতে পারো, সেটা তোমার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। তা আশা করি তোমরা লাইভ ক্লাস করবা। দেখা যাক আজকে কয়জন আসো। বাকিটা তো হবেই, সমস্যা নাই। তোমরা 4 জন মাত্র আসো, তার মধ্যে সাদিয়া আছে, ইসমতুল্লাহ, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এই যে সাবরিন ওয়াসিয়া, ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি আমি শুরু করব? আমাকে একটু বল, আমি কি শুরু করব? আমার ক্লাসে একটু রেসপন্স করতে হবে, বুঝছো? আমার ক্লাসে একটু রেসপন্স করতে হবে, কারণ
আমি ক্লাসের পড়া আসলে ক্লাসেই পড়িয়ে দিই মোটামুটি, যদিও আসলে তোমরা অবশ্য জেনে অবাক হবা, আজকে হচ্ছে স্লাইডই হচ্ছে 285টা, মাত্র একটা অধ্যায় পড়াবো সেখানে স্লাইড হচ্ছে 285টা। তো আমি আসলে সবকিছু পড়াইতে পারবো না, তোমাদের যে জিনিসগুলো দেখাই দিব, কারণ আমি অলরেডি তোমাদেরকে একটা কথা বলছি, আমি গ্রুপে পোস্টও দিছি, আমার যেদিন হচ্ছে ক্লাস থাকবে তোমরা সেই দিন সেই ক্লাসটার আর্কাইভ ক্লাসটা করে আসবা, অর্থাৎ সেখানে আমি থিওরি যে পার্টটা আছে থিওরি পার্টগুলো কিন্তু আমি ওখানে পড়াই দিছি, মানে সবই পড়াই দিছি। ওই যা পড়াইছি ওটা দিয়ে তোমার এমসিকিউ কভার হবে, ওটা দিয়ে তোমার সিকিউ কভার হবে, সবই কভার হবে মোটামুটি। আচ্ছা, পিয়া চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখন আমরা হচ্ছে যে জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব, ফার্স্টে হচ্ছে দেখো আমাদের মূলত বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা। আজকে আমরা মূলত একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, সেই অধ্যায়টার নাম দেখো যুক্তির উপাদান। কি? যুক্তির উপাদান। আচ্ছা, এই অধ্যায়টা যুক্তির উপাদান। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এই অধ্যায়টা থেকে তোমরা 2টা সৃজনশীল পাবা। কয়টা? 2টা, সর্বনিম্ন 2টা সৃজনশীল পাবাই। এমসিকিউ তো থাকবেই, কিন্তু সর্বনিম্ন 2টা সৃজনশীল পাবাই, অবশ্যই পাবা। কয়টা? 2টা সৃজনশীল পাবা। ওকে, ওকে, 2টা সৃজনশীল পাবা। এখন আজকে আমি তোমাদেরকে এই বিষয়গুলো দেখাবো যে আসলে সিকিউ প্রশ্নগুলো কিভাবে কি তোমরা হচ্ছে পড়বা বা কিভাবে কি করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা। তো তাহলে এখন দেখো, এখন তোমাদের এখানে একটা সাজেশন দেওয়া আছে, তোমাদেরকে সাজেশন দেওয়া হয়েছে একটা, যে এই অধ্যায়ের কোন পার্টগুলো তোমাদের হচ্ছে পড়তে হবে, কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো সাজেশনে দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে শব্দের যে শ্রেণী বিভাগ আছে, এই শব্দের শ্রেণী বিভাগটা গুরুত্বপূর্ণ আর কি, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে শব্দের শ্রেণী বিভাগে আমি কি পড়বো? ওই যে শব্দ যে 3 প্রকার, কি কি? পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ আর পদ নিরপেক্ষ শব্দ, এই 3টা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে তোমাদের। আমি দেখাবো, ডেমো দেখাবো, সিকিউ দেখাবো তোমাদের, টপিক ওয়াইজ আমি সিকিউ দেখাবো কিভাবে আসলে সিকিউ প্রশ্নগুলো আসছে, এমনকি সেগুলোর উত্তর কথায় আছে, কিভাবে কি পাবা সব বলে দেবো আমি। ওকে, আচ্ছা। এরপর একটা টপিক আছে শব্দ পদ আর এদের মধ্যে হচ্ছে কি পার্থক্য। তো এইটা হচ্ছে তোমার মূলত কম গুরুত্বপূর্ণ, কারণ দেখছো এখানে 1 স্টার দিছি। এবার আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এইটা, এই যে ব্যক্তার্থ ও জাত্যার্থ, আরেকটা হচ্ছে ব্যক্তার্থ ও জাত্যার্থের সম্পর্ক বা হ্রাস বৃদ্ধির নিয়ম এবং কি এদের সীমাবদ্ধতা। আচ্ছা, তার মানে কি দাঁড়াইলো, যে আমার এ হচ্ছে কি, যে আমাকে ব্যক্তার্থ আর জাত্যার্থ জানতে হবে, তারপরে ব্যক্তার্থ ও জাত্যার্থের হ্রাস বৃদ্ধির যে সম্পর্কটা আছে, অর্থাৎ ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে, আবার জাত্যার্থ বাড়লে ব্যক্তার্থ কমে, সেইটা আমাকে হচ্ছে পড়তে লাগবে। আরেকটা হচ্ছে তোমার এদের সীমাবদ্ধতা, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আর কি এই নিয়মগুলো প্রযোজ্য না, তো সেই জিনিসটা নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এটা একটা। আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পদের প্রকারভেদ। কি? পদের প্রকারভেদ, অর্থাৎ বিভিন্ন রকম পদের প্রকারভেদ আছে না, তো এই জিনিসগুলো হচ্ছে দেখো, এর মধ্যে দেখো কোনগুলো গুরুত্বপূর্ণ সেটাও আবার আমি পাশে স্টার দিয়ে দিছি, যে দেখো সমষ্টিবাচক পদটা গুরুত্বপূর্ণ, তারপর ব্যাহতার্থক পদ গুরুত্বপূর্ণ, জাত্যার্থক পদ, গুণবাচক পদ, সাধারণ পদ, অনির্দিষ্ট পদ, বিশিষ্ট পদ, নিরপেক্ষ পদ, সাপেক্ষ পদ, এই যে খাবার স্টার দেওয়া আছে, তার মানে বেশি গুরুত্বপূর্ণ, বিপরীত পদ গুরুত্বপূর্ণ, বিরুদ্ধ পদ গুরুত্বপূর্ণ। এগুলো আমি সুন্দর করে সবকিছু দেখো দিয়ে দিয়েছি, সবকিছু হচ্ছে কি, সবকিছু আমি হচ্ছে দিয়ে দিয়েছি এখানে। ওকে, তাহলে এইটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এখনো সাজেশন শেষ হয়নি, কারণ এটা তো অধ্যায় অনেক বড় অধ্যায়, তাই না? এখান থেকে 2টা সৃজনশীল থাকবে, এইখান থেকে যেই 2টা সৃজনশীল থাকবে তোমরা অবশ্যই অবশ্যই এই 2টা সৃজনশীল উত্তর করবা, অবশ্যই অবশ্যই তোমরা এই 2টা সৃজনশীল উত্তর করবা। এরপর দেখো যুক্তিবাক্যের ধারণা, এর যে গঠন আছে, গঠনের ক্ষেত্রে সংযোজকের ভূমিকা পরীক্ষায় আসে, বাক্য, অবধারণ, বাক্য যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য, অবধারণ ও যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য, এগুলো নিয়েও প্রশ্ন আসতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এইটা, একটা হচ্ছে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ। তো যুক্তিবাক্যের বিভিন্ন আছে না, শ্রেণী বিভাগ আছে না, যে দেখো তোমার ধরো এই যে গুণ আর পরিমাণ অনুসারে শ্রেণী বিভাগ আছে, সম্পর্ক অনুসারে শ্রেণী বিভাগ আছে, তাই না? তারপর হচ্ছে তোমার কি তাৎপর্য অনুসারেও শ্রেণী বিভাগ হচ্ছে আছে। তো এই জিনিসগুলো তোমার ধরো পরীক্ষায় আসতে পারে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যুক্তিবাক্যের পদের ব্যাপ্যতা, অর্থাৎ 4টা যে যুক্তিবাক্য আছে এই যুক্তিবাক্যের
কোন পদটা ব্যাপ্য কোন পদটা অব্যাপ্য এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। বলে রাখি এই পার্টটা থেকে গুরুত্ব প্রশ্ন একটা সৃজনশীল, ওই যে বললাম না দুইটা প্রশ্ন আসবে, এই দুইটার মধ্যে এই পার্টটা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। তার মানে এটা আমাকে ভালো করে পড়তে হবে, এটা আমাকে কি ভালো করে পড়তে হবে। তো ওভারঅল তোমরা একটু সাজেশনটা কি মানে বুঝতে পারছো যে সাজেশনে আমি আসলে কি কি বলছি, যেগুলোতে 3 স্টার দিছি সেগুলো গুরুত্বপূর্ণ, আবার 3 স্টারের মধ্যেও দেখো আবার ভিতরে গিয়ে আরো স্টার দেওয়া আছে, তার মানে ওটা আরো বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তোমরা কি বুঝছো? একটু সাজেশনটা কি বুঝছো কিনা আমাকে একটু জানাও তো, কমেন্ট করে জানাও তোমরা কি সাজেশনটা বুঝছো কি বুঝোনি, জানাও সাজেশনটা কি বুঝছো কি বুঝোনি আমাকে একটু জানাও কমেন্ট করে। একটু কমেন্ট করো, ফাস্ট থাকতে লাগে, ফাস্ট, কারণ সময় নাই, বেশি সময় নাই, কম সময়ের মধ্যে সবকিছু দেখাইতে হবে, তার মানে তোমাদের কমেন্ট করতে হবে, দ্রুত রেসপন্স করতে হবে, তোমরা একটু রেসপন্স করো। ওকে, এখন চলো আমি তোমাদের এখন এই যে যা একটা সাজেশন দিলাম, এই সাজেশনের আলোকে তখন এখন আমি তোমাদের ডেমো সৃজনশীল প্রশ্ন দেখাবো। কি দেখাবো? ডেমো সৃজনশীল প্রশ্ন দেখাবো, কিভাবে আসলে এই প্রশ্নগুলো হয়। তো চলো ফার্স্টে আমরা হচ্ছে দেখি। আচ্ছা, এইখানে আমার আরেকটা গুরুত্বপূর্ণ যুক্ত করা আছে এডিশন, সেটা হচ্ছে যে যেটা তোমাকে পড়তে হবে, অর্থাৎ যেটা তুমি স্কিপ করতে পারবা না, যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। কি সব থেকে বেশি? দেখো সেখানে দেখো প্রথমে আছে হচ্ছে ব্যক্তার্থ ও জাত্যার্থ, এদের মধ্যকার সম্পর্ক বা হ্রাসবৃদ্ধির নিয়ম, সীমাবদ্ধতা, এইটা। আর একটা হচ্ছে গুণ ও পরিমাণ অনুসারে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ, আর একটা হচ্ছে পদের ব্যাপ্যতা। কি পদের ব্যাপ্যতা? এই দুইটা তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে লাগবে, কারণ এই দুইটা থেকে যে দুইটা প্রশ্ন আসবে সেই দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, আচ্ছা এখন তাহলে চলো আমরা একটু দেখি, তোমরা তো আমার ক্লাস করছো, তো এখন দেখি তোমরা কেমন পারো। এখানে তিনটা দৃষ্টান্ত আছে, কয়টা? তিনটা দৃষ্টান্ত আছে, দৃষ্টান্ত 1, দৃষ্টান্ত 2, দৃষ্টান্ত 3। এখন গ নম্বর প্রশ্নে দেখো কি বলছে, বলছে যে দৃষ্টান্ত 2 কোন ধরনের শব্দকে নির্দেশ করে ব্যাখ্যা করো, ব্যাখ্যা করতে বলছে। তার মানে দৃষ্টান্ত 2, দৃষ্টান্ত 2 বলতো এটা কোনটা কাকে নির্দেশ করছে বলতো, এরকম প্রশ্ন। এগুলো সব বোর্ডের প্রশ্নই, আমি বোর্ডের বাইরে কোনো প্রশ্ন নিইনি, বোর্ডের প্রশ্ন সবই বোর্ডের প্রশ্ন বা শীর্ষস্থানীয় কলেজ যেগুলো আছে সেটার আলোকে নেওয়া। ওকে, বলতো এটা কোন, এটা কাকে নির্দেশ করছে? গ নাম্বার প্রশ্ন, এই যে দৃষ্টান্ত 2 এবং, টি, অথবা, খুব, এগুলো কি কাকে নির্দেশ করছে? একটু বলতো এটা কাকে, কোন কোন পার্টটা থেকে প্রশ্ন আসছে বলতো, তোমরা একটু রেসপন্স করো। আর এটা কাকে নির্দেশ করছে নির্দেশ বলতো, একটু বলো। শিপন বলছে যোজক, ইসমতুল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা মূলত আসছে কোথায় থেকে জানো? এটা মূলত আসছে তোমাকে আগে টপিকটা বুঝতে হবে, কোন টপিক থেকে আসছে। এটা আসছে শব্দের শ্রেণী বিভাগ থেকে। কোথায় থেকে আসছে? শব্দের শ্রেণী বিভাগ থেকে আসছে। ওকে, তো শব্দের শ্রেণী বিভাগ, শব্দ কত প্রকার বলতো? শব্দ হচ্ছে 3 প্রকার। কত? 3 প্রকার। তাহলে এই যে দৃষ্টান্ত 2 আছে এবং, টি, অথবা, খুব, এইটা মূলত হচ্ছে তোমার সহপদযোগ্য শব্দ। কাকে? সহপদযোগ্য শব্দকে হচ্ছে নির্দেশ করছে। ওকে, এখন উত্তর করবা কিভাবে? উত্তর করবা যে প্রথমে তোমরা কি বলবা জানো? প্রথমে তোমরা উত্তর করার আমি নিয়মটা বলে দিচ্ছি কিভাবে উত্তর করবা। প্রথমে তোমরা বলবা যে দৃষ্টান্ত 2 এটা হচ্ছে তোমার মূলত সহপদযোগ্য শব্দকে নির্দেশ করেছে, এটা বলবা। এরপরে ইমিডিয়েটলি তুমি কি করবে বলতো? ইমিডিয়েটলি তুমি সহপদযোগের সংজ্ঞা দিয়ে দিবা। কি দিবা? সংজ্ঞা দিবা। কি দিবা? সংজ্ঞা দিবা। সংজ্ঞা দিয়ে এরপরে তুমি কি করবা? তুমি চাইলে হচ্ছে তোমার মতো করে একটা উদাহরণ দিয়ে বুঝাই দিতে পারো যে কেন এটা আসলে সহপদযোগ্য শব্দ। যে তুমি প্রথমে বলবা টি হয় মিষ্টি, তখন তুমি কি বলবা? তখন তুমি বলবা যে এই যে এখানে যে টি শব্দটা আছে এটা মূলত সহপদযোগ্য শব্দ। কেন? কারণ এ আসলে
স্বাধীনভাবে আসলে কি স্বাধীনভাবে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে বসতে পারে না, তবে অন্য কোনো অর্থপূর্ণ শব্দের সাহায্য নিয়ে সে বসে। তাহলে কি হবে? তখন তুমি বলবা যে এর আগে একটা আম যুক্ত করে দিবা, তাহলে কি হবে? আমটি হয় কি? আমটি হয় মিষ্টি, তাহলে এমন আসবে। তখন তুমি বলবা যে এখানে আম হচ্ছে একটা অর্থপূর্ণ শব্দ, এই শব্দটা বসে এখানে যে টি যে কথাটা আছে এটা হচ্ছে অর্থপূর্ণ হয়েছে। তো এটাই হচ্ছে মূলত সহপদযোগ্য শব্দ। এইটা করার পরে তুমি বলতে পারো যে উদ্দীপকে দৃষ্টান্ত 2 দেখা যাচ্ছে যে এবংটি অথবা খুব উল্লেখ আছে এখানে, এগুলো হচ্ছে কি? তাহলে এগুলো হচ্ছে সহপদযোগ্য শব্দ। তুমি এমন করে উত্তর করতে পারো, আবার এমনও উত্তর করতে পারো তুমি ধরো উদাহরণ ভুলে গেছো। তুমি কি করছো? তুমি উদাহরণ ভুলে গেছো। আচ্ছা, এখন তাহলে তোমাকে কি করতে হবে? এখন তুমি কি করবা? এই যে ট্রিক্স বলে দিচ্ছি কিভাবে তোমার হচ্ছে উত্তর করবা। তখন দেখবা এই যে দৃষ্টান্ত 2 তো তোমার ধরো এক্সাম্পল এই যে আছে এইখানে, এইটাই তুমি কি করবা? এইটাই ব্যবহার করবা। তুমি এইটাই ব্যবহার করবা, ব্যবহার করে উত্তর করবা। কোনো সমস্যা নাই। ওকে, এগুলো হচ্ছে তোমার ওই যে কিছু ট্রিক্স, মানে উত্তর কিভাবে করব। তবে সব থেকে ভালো একটা নিজের মতো করে একটা উদাহরণ দেওয়া, এরপরে শেষে গিয়ে দেখানো যে উদ্দীপকের বিষয়টা উদ্দীপকের সাথে মিলাই দিবা, ওই টপিকটা যেটাকে নির্দেশ করছে সেটার সাথে উদ্দীপকটাকে মিলাই দিবা। এটাও করতে পারো, ওটাও করতে পারো। আর দৃষ্টান্ত 1-3 প্রতিফলিত বিষয় দুটির পার্থক্য বিশ্লেষণ করো। অর্থাৎ একে কি বলছে দেখো, বলছে পাতা, চিনি, সবুজ, দানাদার। তার মানে এক কোনটা? এক হচ্ছে তোমার পদযোগ্য শব্দ। কি? পদযোগ্য শব্দ। ওকে, আর 3 কি? সি, হাই, হাই, সাবাস, আহা, এগুলো হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। এখন পরে এগুলো নিয়ে আলোচনা করবা, এগুলো সংজ্ঞা দিবা, এগুলো উদাহরণ দিবা, এরপর হচ্ছে কি পার্থক্য দেখাই দিবা। আছে ধরো কেমন পার্থক্য দেখাইতে পারো বলো তো? যে পার্থক্য দেখাইতে পারো যে পদযোগ্য শব্দগুলো কি স্বাধীনভাবে হচ্ছে কি বসতে পারে, কিন্তু পদ নিরপেক্ষ শব্দগুলো স্বাধীনভাবে বসতে পারে না। তারপর হচ্ছে কি পদযোগ্য যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে তোমার হচ্ছে কি এগুলোকে হচ্ছে কি এগুলো হচ্ছে কি পদ হইতে পারে। কেন? কারণ এগুলো যুক্তিবাক্যে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হইতে পারে, বিধেয় হিসেবে ব্যবহৃত হইতে পারে। কিন্তু পদ নিরপেক্ষ যেগুলো আছে এগুলো কিন্তু যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। এইভাবে তোমাকে পার্থক্যগুলো দেখাইতে লাগবে এভাবে। তো এরকম টাইপের একটা প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে টাইপ 1 এর এরকম প্রশ্ন আসতে পারে তোমার। ধরো এই যে গ ঘ এভাবে আসতে পারে। ক খ দেখাবো পরে, আগে গ ঘ দেখো। তোমরা কি এই বিষয়টা ক্লিয়ার? এই প্রশ্নটা কি ক্লিয়ার? এই প্রশ্নটা নিয়ে কি তোমরা ক্লিয়ার হইছো? আমাকে জানাও। প্রশ্নগুলো নিয়ে কি ক্লিয়ার হইছো? আমাকে জানাও। আচ্ছা, আদনান আহমেদ বলছে এমসিকিউ নিয়ে প্রবলেম আছে। আদনান, তুমি আমাকে একটু বলো তো, তুমি কি আমার আর্কাইভ ক্লাসটা করে আসছো? 3য় অধ্যায়ের যে আর্কাইভ ক্লাসটা আমি করতে বলছি সেই ক্লাসটা করে কি তুমি আজকে ক্লাস করতে আসছো? আমাকে একটু জানাইও তো। আচ্ছা, এখন তোমাদের উত্তর বলে দিচ্ছি। আরেকটা জিনিস, ভাইয়া সৃজনশীল প্রশ্ন দিলেন, উত্তর কই পাবো এগুলার? হ্যাঁ, সৃজনশীল প্রশ্ন, তাহলে এগুলোর উত্তর কই পাবো? আপনি প্রশ্ন দিয়ে দিয়েছেন, আমাদের উত্তর দিবে না? সবগুলোরই উত্তর আর্কাইভ ক্লাসের পিডিএফ এ আছে। আর্কাইভ ক্লাস করবা আমার, সেখানে পিডিএফ এ পাবা। পিডিএফ এ সবগুলোরই উত্তর আছে। তো আলাদাভাবে সেজন্য আমি আর এখানে উত্তর অ্যাড করে দিইনি। আচ্ছা, এখন সাবরিন বলছে ভাইয়া আমি এগুলোর বেসিক বুঝি না, তাইলে এই ক্লাস করবো নাকি আর্কাইভের ক্লাসগুলো করে আসবো? সাবরিন, তোমাদের সাথে আমি একটা ডিসকাশন ক্লাস নিছিলাম আপু। আমি সেখানে তোমাদের যুক্তিবিদ্যা সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা দিছি, এবং আজকেও আমি পোস্ট দিছি। আমার যদি লজিক ক্লাস করতে আসো তুমি টেস্ট পেপারে, তাহলে অবশ্যই তোমাকে আমার ওই আর্কাইভ ক্লাস করতে লাগবে। তুমি যদি আমার আর্কাইভ ক্লাস না করো তাহলে তুমি এই জিনিসগুলো ধরতে পারবে না, তুমি বুঝতে পারবে না। তার মানে অবশ্যই এই ক্লাস করার আগে প্রতিদিনই আমি বলে দিছি, কিন্তু যাদের যুক্তিবিদ্যা আছে তোমরা অবশ্যই এই ক্লাসগুলো করার আগে ওই সাবজেক্ট ওই অধ্যায়ের আর্কাইভ ক্লাসটা করে আসবা। কারণ আগের দিনই আমি টপিক দিয়ে দিই। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল 1 নাম্বার। তোমরা তো রেসপন্স করতেছো না, বাকিরা কই? ইসমদুল্লাহ শুধু রেসপন্স করলে হবে? বাকিরা যে ক্লাস করতেছো ওরা কই? ওরা রেসপন্স করো না কেন? আচ্ছা, আদনান বলছে সে করেনি। আদনান, তুমি একটা কাজ করবা, তুমি শুধু এটা না, তুমি আমার আর্কাইভ ক্লাসটা করবা যেই দিনই থাকবে। প্রতিদিন করতে হবে বিষয়টা এমন না, যেদিন আমার দেখবা ক্লাস থাকবে আমি তো বলেই দিই
আগের দিন কি করবা, আগের দিন তো আমি রাতেই নোটিশটা দিয়ে দিই, তুমি কি করবা, তুমি আমার ক্লাস হওয়ার আগের মধ্যে তুমি ওই আমার আর্কাইভ ক্লাসটা করে ফেলবা ওই অধ্যায়ের, তাহলে তুমি হচ্ছে বুঝতে পারবা সবকিছু। বাকিরা একটু রেসপন্স করিও, বাকিরা তো রেসপন্স করে না। বাকিরা তো রেসপন্স করো না, তাহলে আমি কিভাবে বুঝবো যে তোমরা বুঝছো, এই সিকিউটা ধরতে পারছো? তোমরা যদি রেসপন্স না করো তাহলে কিভাবে বুঝবো আমি, বলো? আমি তো বুঝতে পারবো না যে তোমরা ধরতে পারছো কি পারোনি। 2 নাম্বার টাইপ 2। টাইপ 2 দেখো বলছে যে শীতের সকালে সূর্য যতই উপরের দিকে উঠতে থাকে শীতের তীব্রতা ততই কমতে থাকে, আবার বিকেলে সূর্য যতই নিচের দিকে নামতে থাকে শীতের তীব্রতা ততই বাড়তে থাকে। তাহলে কি, তাহলে দেখো বলছে উদ্দীপকে সূর্যের উঠানামার সাথে শীতের তীব্রতা বাড়া কমার বিষয়টি তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়কে নির্দেশ করে ব্যাখ্যা করো। আর ঘ নাম্বার হচ্ছে উদ্দীপকে নির্দেশিত বিষয়টির ব্যতিক্রম আছে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এখন গ কাকে নির্দেশ করছে একটু উত্তর দাও তো, আর ঘ তো পরে বলতেছি, গ পারলে ঘ পারবা। গ নাম্বারটা বলো তো, এটা কাকে নির্দেশ করছে গ নাম্বারটা? গ নাম্বারটা একটু বলো কাকে নির্দেশ করছে, একটু দেখো, দেখে এরপর আমাকে বলো। হ্যাঁ, বুঝতে পারলে একটু কমেন্ট করতে লাগবে, না হলে তো দেখো আমি তো বুঝবো না যে তোমরা আসলে বুঝতে পারতেছো কি পারতেছো না। ওকে, এটা বলো তো গটা কাকে নির্দেশ করছে? ক্লাসে 8 জন থাকে, এখন আছে 6 জন, 2 জন চলে গেছে। আচ্ছা, জুরাইয়া আহমেদ বিনতে বলছে যে পদের ব্যাপ্যতা। আচ্ছা, তীব্রদেব সূর্য যাত্রার্থ বাড়লে ব্যক্তার্থ কমে। বাকিরা দেখো, আমি একটা জিনিস বুঝাই দিই, দেখো দেখো যখন সূর্য, দেখো সূর্য যখন উপরের দিকে উঠতেছে, দেখো যখন সূর্যটা কি করতেছে উপরের দিকে উঠতেছে তখন কি করতেছে, দেখো শীতের তীব্রতা, শীতের তীব্রতা কি করতেছে কমতেছে, অর্থাৎ উপরে উঠলে কি হচ্ছে কমতেছে, উপরে উঠলে হচ্ছে কি কমতেছে। আবার দেখুন, দেখো সূর্য যখন নিচের দিকে নামতেছে, এই যে দেখো নিচের দিকে নামতেছে তখন কি করতেছে শীতের তীব্রতা তখন কি এই যে বাড়তেছে। অর্থাৎ কি, অর্থাৎ এখানে বুঝাচ্ছে যে একটা জিনিস যদি হচ্ছে মানে বাড়ে তাহলে কি আরেকটা জিনিস কমে যাচ্ছে, আবার একটা জিনিস যখন কমতেছে আরেকটা জিনিস বাড়তেছে, তার মানে এটা কাকে নির্দেশ করছে বলো তো? এটা হচ্ছে তোমার কি এইভাবে এইভাবে লিখলে হবে না, ব্যক্তর্থ যাত্রার্থ লিখলে হবে না, আসলে এক্সাক্ট উত্তরটা লিখতে লাগবে। তোমরা তখন কি লিখবা জানো, বলবা যে এখানে উদ্দীপকে সূর্যের উঠানামার সাথে শীতের তীব্রতা বাড়া কমার বিষয়টি আমার পাঠ্য বইয়ের ব্যক্তর্থ ও যাত্রার্থের ব্যক্তর্থ ও যাত্রার্থের সম্পর্ক বা বাও বলতে পারো, বা হ্রাস বৃদ্ধির নিয়মকে, কি হ্রাস বৃদ্ধির নিয়মকে নির্দেশ করছে, এইভাবে বলতে লাগবে। এইটা বলতে পারলে তুমি 1 মার্ক পাবা। তুমি কি এটা জানো? তোমাদের যে জ্ঞানমূলক অনুধাবনমূলক এরপর কি প্রয়োগ তারপর উচ্চতর দক্ষতা যে আছে প্রত্যেকটাতে কিন্তু ধাপে ধাপে মার্কস আছে। কি আছে? ধাপে ধাপে মার্কস আছে, বুঝছো? ধাপে ধাপে মার্কস আছে। তো যখন তুমি এটা আইডেন্টিফাই করতে পারবা যে পাঠ্য বইয়ের কোন বিষয়কে নির্দেশ করছে,
যখন তুমি বলতে পারবা যে এটা এটা হচ্ছে আমার ব্যক্তর্থ যাত্রার্থের সম্পর্ক বা যে হ্রাস বৃদ্ধির যে নিয়মটা আছে সেটাকে কি সেইটাকে হচ্ছে কি নির্দেশ করছে, তখনই তুমি 1 মার্কস পেয়ে যাবা। এরপর এরপর কি 1 মার্কস পাইলা, বুঝছো? এরপরে তোমার কি পদের হ্রাস বৃদ্ধির যে নিয়ম আছে কি, অর্থাৎ পদের যদি ব্যক্তর্থ বাড়ে তাহলে যাত্রার্থ কমে, যদি ব্যক্তর্থ কি হয় ব্যক্তর্থ কি কমে যাত্রার্থ বাড়ে, আবার যাত্রার্থের দিক থেকে যাত্রার্থ যদি বাড়ে ব্যক্তর্থ কমে, যাত্রার্থ যদি কমে তাহলে ব্যক্তর্থ বাড়ে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমাকে ব্যাখ্যা করতে লাগবে। এইটার একদম হুবহু উত্তর পিডিএফ এ দেওয়া আছে, আমার আর্কাইভ ক্লাসের পিডিএফ এ সব উত্তর দেওয়া আছে। এবার দেখো এই যে তীব্রদেব সূর্য, তুমি পারছো ঠিক আছে, কিন্তু ভাইয়া তোমাকে এক্সাক্ট উত্তরটা লিখতে লাগবে। তুমি যদি ওইটা লেখো তাহলে কিন্তু তোমাকে মার্কস দিবে না, তোমাকে এক্সাক্ট উত্তরটা লিখতে হবে। ওকে, আচ্ছা। এরপরে দেখো, এরপরে ঘ নম্বর বলছে যে উদ্দীপকের নির্দেশিত বিষয়টির ব্যতিক্রম আছে। হ্যাঁ, আমরা কি দেখলাম, উদ্দীপকের নির্দেশিত বিষয়টা আছে, বিষয়টা কি বলতো, যে ব্যক্তর্থ বাড়লে যাত্রার্থ কমে, যাত্রার্থ কমলে ব্যক্তর্থ বাড়ে। আবার কি এই যে বিষয়টা আছে, এখন এইটা সব সময় একই রকম হয় না, এটার ব্যতিক্রম আছে বা এটার সীমাবদ্ধতা আছে। তো তখন এইটার ব্যতিক্রম বা সীমাবদ্ধতা গুলো তোমাকে দেখাইতে লাগবে। আমি তোমাদের মোট 5টা তোমার এটার ব্যতিক্রম পড়াইছি, কয়টা 5টার মতো পড়াইছি। আমার ওই পিডিএফ এ এটার উত্তর আছে, কিসে পিডিএফ এ উত্তর আছে। তো পিডিএফটা গুরুত্বপূর্ণ, পিডিএফটা গুরুত্বপূর্ণ, এটাও পিডিএফ গুরুত্বপূর্ণ, ওই পিডিএফটাও তোমার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, তাহলে আশা করি এটা আমাদের গেল। এবার টাইপ 3 তে চলে যাব আমরা, এবার 3 নাম্বার প্রশ্ন সলভ করব, চলো। ওকে, আচ্ছা, এবার এখানে 3টা দৃষ্টান্ত আছে এখানেও। এখন দেখো এটা কোনটাকে নির্দেশ করছে একটু বলো তো। প্রথমটা কাকে নির্দেশ করছে, যে বলছে যে দৃষ্টান্ত 1 কোন ধরনের পথকে নির্দেশ করে ব্যাখ্যা করো। দৃষ্টান্ত 1 কোন ধরনের পথকে নির্দেশ করে ব্যাখ্যা করো, বলো তো এটা কি হবে। অন্ধ, কালা, তারপর হচ্ছে বোবা, তারপর হচ্ছে খোড়া, এটা কি, এটা কাকে নির্দেশ করে বলতো, কোন ধরনের পদকে। এটা হচ্ছে আসছে পদের প্রকারভেদ থেকে, এই টপিকটা আসছে পদের প্রকারভেদ থেকে। টপিক ধরতে হবে আগে। বলতো কি 1 নাম্বারটা কাকে নির্দেশ করছে। এক, আচ্ছা, জুরাইরা আহমেদ বিনতে বলছে ব্যাহতার্থক, এই যে ও ধরতে পারছে। এটা হচ্ছে মূলত কাকে নির্দেশ করছে, এটা নির্দেশ করছে হচ্ছে কি ব্যাহতার্থক পদকে। কি ব্যাহতার্থক পদকে, ব্যাহতার্থক পদ কোনটা, যেই গুণটা আসলে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু সাময়িকভাবে সেটা উপস্থিত নাই, ভবিষ্যতে সেটার উদ্ভব হইতে পারে, এটা ব্যাহতার্থককে নির্দেশ করছে। এরপর দৃষ্টান্ত 2 সততা, মিষ্টতা, দয়ালু। আর দৃষ্টান্ত 3 চেয়ার, স্বর্ণ, ফুল, কাকে নির্দেশ করছে আমাকে বলতো। 2 আর 3 এর নির্দেশিত পদসমূহের তুলনা বিশ্লেষণ করো। বলতো 2 আর 3 এটা কাকে নির্দেশ করছে একটু বলতো। 2 আর 3 না, তীব্রদেব সূর্য অযাত্রার্থক না, এটা তুমি কি হিসাবে বললা এটা অযাত্রার্থক। আচ্ছা, এটার আমি একটা ট্রিক্স বলে দেব কিভাবে ধরবা। অনেকগুলো উত্তর থাকতে পারে একটা জিনিসেরই অনেকগুলো উত্তর থাকতে পারে, তখন তুমি কোনটা ধরবা, কোনটা ধরলে ভালো হবে। অনেক কিছু উত্তর থাকতে পারে যখন তোমাদের টিচারের কাছে একটা তো তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তরপত্র থাকে, তো তো অনেকগুলো বিকল্প দেওয়া থাকে ওইখানে। তো আমি একটু বলে দিচ্ছি, দেখো সততা, মিষ্টতা, দয়ালু, এটা মূলত কাকে নির্দেশ করছে বলতো। এটা মূলত নির্দেশ করছে গুণবাচক পদকে। কাকে, গুণবাচক পদকে। গুণকে, এটা না গুণকে নির্দেশ করতেছে না, দেখো এগুলো গুণ না। সততা একটা গুণ, মিষ্টতা একটা গুণ, দয়ালু একটা গুণ, তাই না। তুমি যে অযাত্রার্থক বলছো, তুমি আরেক পার্সপেক্টিভ থেকে অযাত্রার্থক বলছো, যে এটার কি আছে, এটার হচ্ছে যাত্রার্থ আছে কিন্তু এটার ব্যক্তার্থ নাই, তার মানে কি এটা অযাত্রার্থক। তুমি হয়তো ওই দিক থেকে বলছো, তুমি ওটা চাইলেও লিখতে পারো, সমস্যা নাই। কিন্তু তোমরা একটু খেয়াল করবা পদের যে প্রকারভেদ গুলো আছে, তোমরা দেখবা যে
বিভিন্ন অনুসারে তোমার হচ্ছে পদের প্রকারভেদ আছে। তোমরা একটু আমার যে পিডিএফটা আছে পিডিএফটা দেখিও, বিভিন্ন অনুসারে পদের প্রকারভেদ আছে। তো ওইটার সাথে তুমি দেখবা যে ওই যে বিভিন্ন যে প্রকারভেদ অনুসারে আছে, যেমন গঠন অনুসারে দুই প্রকার না, একটা সরল একটা হচ্ছে যৌগিক। এমন আমরা পড়ি না যে তোমার ধরো আমি বাক্য দিয়ে বুঝাচ্ছি, তোমাকে বাক্য দিয়ে বুঝাচ্ছি যে গঠন অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার, একটা সরল যুক্তিবাক্য একটা যৌগিক যুক্তিবাক্য। আবার ধরো তাৎপর্য অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার, কি কি, একটা বিশ্লেষক একটা সংশ্লেষক। তুমি তখন কি করবা জানো, এইখানে যখন বলবে না দুইটার মধ্যে এই যে তুলনা করতে বলবে না, তখন তুমি কোনটাতে ফোকাস করবা জানো, ওই যেইটার প্রকারভেদের মধ্যে পড়ে যাচ্ছে ওইখানের মধ্যে এগুলো কোনোটা পড়ে কি পড়ে না সেইটা তুমি দেখবা, সেই অনুযায়ী অ্যান্সারটা করবা, তাহলে তুমি তুলনা করতে পারবা। তুমি অন্যটা নিলেও হবে কিন্তু তুমি ওই অনুযায়ী করবা। বিষয়টা কেমন দেখো, যেমন দেখো চেয়ার স্বর্ণ ফুল আছে, চেয়ার স্বর্ণ ফুল আছে, এটাকে চাইলে আমি অনেক কিছু বলতে পারি, এটাকে আমি নিরপেক্ষ পদ বলতে পারি, এটাকে আমি হচ্ছে তোমার সরল পদ বলতে পারি, অনেক কিছুই বলতে পারি আমি এগুলোকে, তাই না? কিন্তু তোমাকে হচ্ছে খেয়াল করতে রাখবে ওই যে বিভিন্ন যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি অনুযায়ী তুমি যদি এটাকে যদি তুমি গুণবাচক ধরো তাহলে তোমাকে কি, তাহলে তোমাকে চেয়ার শূন্য ফুলকে বস্তুবাচক ধরতে হবে। কি ধরতে হবে? বস্তুবাচক ধরতে হবে, কারণ এরা কি একই হচ্ছে প্রকারভেদের অন্তর্ভুক্ত। এইভাবে তোমরা হচ্ছে ধরে উত্তরটা করবা, বুঝছো? তুমি চাইলে এটাকে নিরপেক্ষ ধরতে পারো, সমস্যা নাই, কিন্তু কোন পার্সপেক্টিভ থেকে দেখবা, আশা করি আমি এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখনই বলবে তুলনা করো তখন ওই প্রকারভেদটার মধ্যেই ঘুরপাক খাবা যে এটার মধ্যে পড়তেছে কি পড়তেছে না, তখন তুমি উত্তর করবা, তাহলে তোমার উত্তরটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। শিক্ষক অনেক খুশি হবে যে না তোমার হচ্ছে কি আছে, তোমার হচ্ছে সেন্স অফ হিউমার ভালো কাজ করে, তুমি আসলে বুঝতে পারছো টিচার আসলে কোন জিনিসটা চাচ্ছে। তো তোমরা কি বুঝতে পারছো এই বিষয়টা? আমাকে একটু বলো তো, তোমরা কি বুঝতে পারছো এবার? হ্যাঁ, অর্ণব দাশগুপ্ত, তুমি চাইলে এটাকে কিন্তু নিরপেক্ষ বলতে পারো, কিন্তু কিন্তু কোন পার্সপেক্টিভ থেকে তুমি বলবা, তোমার কিন্তু এগুলো ধরার উপরেও কিন্তু টিচার তোমার উপরে স্যাটিসফাইড হয়ে যাবে, তখন তোমাকে ভালো মার্কস দিবে, বুঝছো? আবার আরেকজন কমছে, আল্লাহ জানে তোমরা কে কি করতেছো, ক্লাস করতেছো না। তাহলে তো তোমরা যদি 5 জন ক্লাস করো তার মধ্যে তো আমি নিজে ক্লাস করতেছি, তার মানে 4 জন ক্লাস করতেছো। 4 জন যদি ক্লাস করো তাহলে আমাকে এই জিনিসগুলো ধরাই দেওয়ার কোনো দরকার আছে বলো? বা তোমরা আমাকে একটু কষ্ট করে বলো, তোমরা যারা লাইভ ক্লাস করতেছো তারা এই যে দেখো আমি যে এই জিনিসগুলো ধরাই দিচ্ছি তোমরা কমেন্ট করতে পারতেছো না, বা তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমি তখন উত্তর দিয়ে দিব, কিন্তু রেকর্ড ক্লাসে কি তোমরা এটা পাবা? এটা কিন্তু পাবা না। এই জন্য যুক্তিবিদ্যার লাইভ ক্লাসগুলো করিও। অর্ণব দাশগুপ্ত বলছে স্যার দৃষ্টান্ত একটা আবার বুঝিয়ে দিন। অর্ণব দাশগুপ্ত শুনো, তুমি কি করবা, তুমি আমার হচ্ছে বেসিক ক্লাসটা করবা। তোমাদের কিন্তু কোর্সটা 2 ধাপে ছিল, একটা আর্কাইভ ক্লাস, একটা হচ্ছে 30 ডেজ প্ল্যান ছিল, আর একটা হচ্ছে লাইভ ক্লাস। 30 ডেজ প্ল্যানে আমার আর্কাইভ ক্লাস আছে ভাইয়া, ওইখানে আমি সবকিছু একদম ডিটেলসে বুঝাই দিছি। তুমি কষ্ট করে ওই ক্লাসটা করিও। তুমি এখানে করার পরে তুমি যদি না বুঝো দৃষ্টান্ত 1, তখন আমাকে নেক্সট ক্লাসে তুমি কমেন্ট করবা, যাও আমি তোমার সাথে সাথে ওই জিনিসটা বুঝাই দিব, যাও। কিন্তু তোমাকে ওই ক্লাসটা আগে করতে হবে, তুমি ওই ক্লাসটা করো। তুমি যদি না বুঝো তাহলে আমি লজিক পড়ানোই ছেড়ে দিব, পড়াবোই না। তোমরা ক্লাস করো না, এটা একটা ঝামেলা হয় আর কি। এরপরে দেখো টাইপ আরেকটা টাইপ দেখো, বলছে কি কোন অন্যায়কারী নয় শ্রদ্ধেয়, সকল কবি হয় ভাববিলাসী, কিছু ধনী ব্যক্তি নয় দানশীল। দৃশ্যকল্প 1 কোন ধরনের যুক্তিবাক্য ব্যাখ্যা করতে বলছে? যুক্তিবাক্য কোন ধরনের যুক্তিবাক্য, সেটা হচ্ছে কি বলছে, সেটা হচ্ছে তোমার এখানে ব্যাখ্যা করতে বলছে। তো এখন আমাকে বলো তো কোন ধরনের যুক্তিবাক্য? 1 নাম্বারটা এটা দেখো কি আছে, দেখো এই যে কোন আছে আর নয় আছে, তার মানে কি, তার মানে এটা কোন যুক্তিবাক্য? সার্বিক
নৈঅর্থক। তো সার্বিক নৈঅর্থকের চিহ্ন কি? ই যুক্তি বাক্য। এটা হচ্ছে কি? ই যুক্তি বাক্য। কোন ধরনের বলতো? এটা হচ্ছে ই যুক্তি বাক্য। কি? ই যুক্তি বাক্য। হ্যাঁ, এই তো, হ্যাঁ, ধরতে পারছো তোমরা? ই যুক্তি বাক্য। তার মানে এখন কি করবা? এখন ই যুক্তি বাক্যের সংজ্ঞা দিবা, উদাহরণ দিবা। এরপরে তুমি যদি তোমার যদি একটা যদি নতুন উদাহরণ মনে থাকে ওইটা দিয়ে বুঝাই দিবা। এরপরে উদ্দীপকেরটা বুঝাই দিবা। এই যে উদ্দীপকেরটা বুঝাই দিবা, বুঝছো? বা তোমার যদি ভুলে যাও, তুমি মনে নাই, বানাইতে ইনস্ট্যান্ট বানাইতে পারবো, কোনো সমস্যা নেই। তুমি তারপর এটা হচ্ছে ব্যাখ্যা করে দিবা। এরপরে দেখো বলছে দৃশ্যকল্প 2 আর দৃশ্যকল্প 3 নির্দেশিত যুক্তিবাক্যের তুলনামূলক আলোচনা করে। তুলনামূলক আলোচনা করো। এরপর তোমরা তুলনামূলক আলোচনা করবে। তাহলে 2 কি বলতো? সকল আছে আর হয় আছে। তার মানে কি? তার মানে কি? সার্বিক কি? সার্বিক সদর্থক। ওকে, সার্বিক সদর্থকের চিহ্ন কি? চিহ্ন হচ্ছে এ যুক্তি বাক্য। আর কিছু ধনী ব্যক্তি নয় দানশীল, কিছু আছে নয় আছে, তার মানে এটা কি? এটা হচ্ছে ও যুক্তি বাক্য। সার্বিক নৈঅর্থক না, বিশেষ নৈঅর্থক। কি? বিশেষ নৈঅর্থক। বিশেষ নৈঅর্থক। ওকে, কিছু নয় উল্লেখ আছে, এইভাবে বের করতে হবে। বলছে এবার তুলনামূলক আলোচনা করো। এরপর তোমরা আলোচনা করবা যে আমার যে হচ্ছে এ যুক্তি বাক্যকে বলা হয় সার্বিক সদর্থক, ও যুক্তি বাক্যকে বলা হয় বিশেষ নৈঅর্থক। কেন আসলে এটাকে সার্বিক বলা হচ্ছে, কেন আসলে এটাকে বিশেষ বলা হচ্ছে, কেন এটাকে হচ্ছে তোমার নৈঅর্থক বলা হচ্ছে, সদর্থক বলা হচ্ছে, এই জিনিসগুলো এক্সপ্লেন করবা। এরপরে ব্যাপ্যতার বিষয়টাও নিয়ে আসবা যে এ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। ও যুক্তি বাক্যের কি? ও যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ হচ্ছে কি? অব্যাপ্য। বিধেয় পদ ব্যাপ্য। এই জিনিসগুলো তোমরা দেখাবা, এই জিনিসগুলো বলবা। এইভাবে তোমরা কি তুলনামূলক আলোচনা করবা। দেখো এগুলো উত্তর দিবা। ওকে, তাহলে বলবা যে দৃশ্যকল্প 2 হচ্ছে সার্বিক সদর্থক, দৃশ্যকল্প 3 হচ্ছে বিশেষ নৈঅর্থক। এখন এরপরে কি করবা? সার্বিক সদর্থকের সংজ্ঞা দিবা, উদাহরণ দিয়ে বুঝাই দিবা। বিশেষ সদর্থকের উদাহরণ সংজ্ঞা দিবা, উদাহরণ দিবা, বুঝাই দিবা। এরপরে তোমরা ওই বিষয়গুলো আনবা, ব্যাপ্যতার বিষয়গুলো থেকে শুরু করে সব বিষয়গুলো এক করে নিয়ে আসবা। ওকে, এভাবে উত্তর করবা। এটা একটা টাইপ গেল। এবার আরেকটা, এই যে দেখো এইখানে, এইখানে মূলত এগুলো মূলত আসে বুঝছো বক্স করে আসে, এই যে বক্স করে থাকে। তো আমার আসলে এগুলো দেওয়ার অপশন ছিল না, এই কারণে আমি দিইনি, আমি এইভাবেই দিছি। এরকম একটা প্রশ্ন পাইছি, পরে দিলাম। দেখো দৃশ্যকল্প 1 বলছে পাকা কাঁচা, দৃশ্যকল্প 2 বলছে পাকা পাকা, দৃশ্যকল্প 3 বলছে কাঁচা কাঁচা। বলছে পাকা হচ্ছে ব্যাপ্য আর কাঁচা হচ্ছে অব্যাপ্য। এখন বলছে দৃশ্যকল্প যে 1 আছে এটা কোন যুক্তিবাক্য প্রকাশ পাইছে আসলে বলো তো? তোমরা এখন উত্তর করো তো দেখি, ধরতে পারতেছো কি পারতেছো না? দৃশ্যকল্প 1 কোন যুক্তিবাক্যকে নির্দেশ করছে? একটু উত্তর করো তো দেখি, এটা কেমন ধরতে পারো তোমরা? এটা দেখি, এটা যদি ধরতে পারো তাহলে বুঝবো যে তোমরা ভালো মতো ক্লাস করছো। বলো তো, বলো। সার্বিক সদর্থক বলছে, বিনতে বলছে এ যুক্তি বাক্য। বাকিরা কিভাবে একটু বের করিতে দেখো। তার মানে পাকা কি বলছে বলতো? পাকা বলছে ব্যাপ্য। ওকে, আর কাঁচা কি? কাঁচা হচ্ছে অব্যাপ্য। স্বাভাবিকভাবে মাথায় রাখবা প্রথমে যেটা থাকে, প্রথমে যেটা থাকে না, পেজ ম্যাটার করে না, তুমি যে জিনিস লিখে আসবা মার্কস পাবা। আজে বাজে কিছু লিখতে যাবা না, লিখতে গেলেই ধরা খাবা। এখন আমি কি করব? আমি দেখো এখানে সব সময় মাথায় রাখবা যেটা প্রথমে থাকে সেটা হচ্ছে উদ্দেশ্যকে নির্দেশ করে, যেটা পরে থাকে সেটা বিধেয়কে নির্দেশ করে। তার মানে কি? তার মানে এটা এমন একটা যুক্তিবাক্যকে নির্দেশ করছে যার উদ্দেশ্য পদটা ব্যাপ্য, যার বিধেয় পদটা অব্যাপ্য। তাহলে কি আমরা ওই যে সূত্রটা দেখবো, এসি বিনোপের সূত্র দেখবো। আচ্ছা যাই হোক, এসসিবি না, অত দূর যাবো না আমরা, এখানেই দেখি। তাহলে আমরা জানি যে এই যে
এ যুক্তিবাক্যের সাবজেক্টটা হচ্ছে কি ব্যাপ্য, আর অবজেক্ট যেটা আছে তোমার মানে প্রেডিকেট যেটা আছে সেটা হচ্ছে অব্যাপ্য। তার মানে এটা এ বাক্যকেই নির্দেশ করতেছে। এই যে তার মানে এটা কোনটা, এ বাক্যকে নির্দেশ করতেছে। এবার দেখো এবার কি বলছে, এবার তোমাকে বলছে যে দৃশ্যকল্প ব্যাপ্যতার নিয়মের আলোকে, এই যে দেখো মাথায় রাখবা, ব্যাপ্যতার নিয়মের আলোকে যখন বলবে, এই কথাটা যখন উল্লেখ করে দিবে, এই কথাটা যখন উল্লেখ করে দিবে তখন তোমাকে কি করতে হবে, ব্যাপ্যতার নিয়মগুলো অবশ্যই 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 লিখতে হবে। ব্যাপ্যতার নিয়ম কয়টা, ব্যাপ্যতার নিয়ম হচ্ছে দুইটা। ওই যে দুইটা নিয়ম আমি দেখো আমার পিডিএফ এ দেওয়া আছে, ওই দুইটা নিয়ম লিখবা অবশ্যই, নাহলে কিন্তু মার্কস পাবা না। উল্লেখ করে দিচ্ছি কিন্তু ব্যাপ্যতার নিয়মের আলোকে। তাহলে 2-3 এর মধ্যে বিশ্লেষণ করি, তাহলে 2-3 বের করি। 2 কি বলছে দেখো তো, 2 বলছে যে পাকা আর পাকা, অর্থাৎ কি দুইটাই ব্যাপ্য, অর্থাৎ দুইটা কোন পদের দুইটা পদই উদ্দেশ্য বিধেয় ব্যাপ্য বলতো, ই যুক্তিবাক্য যে আছে ই যুক্তিবাক্যের দুইটাই ব্যাপ্য। আর এখানে কাঁচা কাঁচা বলছে, তার মানে অব্যাপ্য অব্যাপ্য। এই যে অব্যাপ্য অব্যাপ্য মানে কোনটার বলতো, আই এর ক্ষেত্রে এন আছে না নান, ওইটা হচ্ছে অব্যাপ্য, এটা আই যুক্তিবাক্যকে নির্দেশ করতেছে। বুঝছো প্রশ্নটা, বুঝছো? এটা এটা সিকিউটা ধরতে পারছো, গ ঘ ধরতে পারছো, বলো তো গ আর ঘ ধরতে পারছো? গ আর ঘ আমরা কি ধরতে পারছি? এটা প্রশ্ন কি আমরা ধরতে পারছি? একটু কমেন্ট করো। ওকে ওকে, এখন তোমাদের কাজ কি, আমাদের সিকিউ শেষ, এখন তোমাদের কাজ কি দেখো। আচ্ছা সরি, সিকিউ শেষ হয়নি, আরো আছে, আরো আছে। আমি ভাবছি শেষ করে দিছি, না আরো রাখছি। দেখো এটাও দেখি, তাহলে এই দুইটা দেখি এখন, কারণ সবগুলো টাইপ তো দেখাইতে লাগবে। দেখো কি বলছে, দুই বন্ধুর কথোপকথন। কি দুই বন্ধুর কথোপকথন? প্রথম বন্ধু, মানব জাতিকে বর্ণ বৈষম্য থেকে কিভাবে মুক্তি দেওয়া যায় তার জন্য মার্টিন লুথার কিং মনে করে গভীর চিন্তায় মগ্ন থাকতেন। দ্বিতীয় বন্ধু, অবশ্য পরবর্তী দিনে ওয়াশিংটনে এক ভাষণে তার মনের ভাবনাকে কি করছে, স্পষ্ট ভাষায় ব্যক্ত করেন। প্রথম বন্ধু মনে মনে চিন্তা যুক্তিবিদ্যার কোন দিকটির ইঙ্গিত করে, ব্যাখ্যা করো। উত্তর করো তো, গ নাম্বারটা দেখি, কে পারে, কে পারে দেখি তো, কে পারে দেখি তো। উত্তর করো তো, গ নাম্বারটা উত্তর করো দেখি, কে কে পারতেছো। গটা উত্তর করো, গ নাম্বারটা। গ ধরতে পারতেছো না? দেখো দুইটা জিনিস মাথায় রাখবা, দুইটা বিষয় থাকবে। কয়টা? দুইটি বিষয় থাকবে, দুইটি বিষয় থাকবে। যখন যখন দুইটা বিষয় থাকবে, সেখানে যখন কোনো কিছু স্বীকার বা অস্বীকার করার বিষয় আসবে, স্বীকার বা অস্বীকার করার বিষয় আসবে। দেখো দুইটা বিষয়কে, দুইটা বিষয়ের মধ্যে কোনো সম্পর্কের বর্ণনার কথা বলি, বা দুইটা বিষয়ের মধ্যে যখন কোনো কিছু হচ্ছে স্বীকার বা অস্বীকার করা হয়, তো এই স্বীকার বা অস্বীকার করার মধ্যে যখন তোমার এই বিষয়টা আসবে, এই যে মানসিক বিষয়টা যখন আসবে, কি মানসিক বিষয় যখন আসবে,
বা যে বিষয়টা তোমার মনে মনে থাকবে, কিসে থাকবে, মনে মনে থাকবে তোমার। এই বিষয়টা আমরা মনে মনে অনেক কথা রাখি না, মনে মনে আমরা অনেক কথা রাখি না আমাদের মধ্যে, কি মনে মনে আমাদের মধ্যে অনেক কথা রাখি না, যে মনের মধ্যে আছে কিন্তু আমরা প্রকাশ করি না আর কি, মনের মধ্যে রেখে দিই, এমন তোমাদের মধ্যেও তো আছে তাই না? যখন এই বিষয়গুলো থাকবে, যে দুইটা বিষয় ধরো স্বীকার অস্বীকার বা মানসিক বিষয় হবে সেটা, বা সেটা তোমার মনে মনে থাকবে, তখন সেই বিষয়টাকে বলা হয় অবধারণ। সেই বিষয়টাকে যখন বলা হয় অবধারণ। আর যখন দুইটা বিষয়কে যখন তুমি স্বীকার বা অস্বীকার করবা, সেই বিষয়টা যখন তুমি ভাষায় প্রকাশ করবা, কিসে করবা, ভাষায় প্রকাশ করবা, যখন ভাষায় প্রকাশ করবা তখনই সেটা হয়ে যাবে যুক্তিবাক্য, তখনই সেটা হবে কি যুক্তিবাক্য। অর্থাৎ বিষয়টা যখন তোমার মনে আছে, বিষয়টা যখন তোমার মনে আছে যে দুইটা বিষয় তাকে আমার স্বীকার বা অস্বীকার করতে লাগবে, সেইটা সম্পর্কে একটা মানসিক ধারণা, মানসিক একটা ধারণা, বা যে বিষয়টা তোমার মনের মধ্যে তুমি রেখে দিছো, সেই বিষয়টা হবে তোমার কি, সেই বিষয়টা হবে তোমার অবধারণ, সেই বিষয়টা হবে কি, সেই বিষয়টা হবে তোমার অবধারণ। আর যখন তুমি সেই বিষয়টাকে ভাষায় প্রকাশ করে ফেলবা, অর্থাৎ এই যে আমি যখন মনে বলবো, মনে যখন আমি বলে ফেলবো, আমি যখন ভাষায় প্রকাশ করে ফেলবো, তখনই সেটা হয়ে যাবে কি, বা লিখিত ভাবে প্রকাশ করে ফেলবো। ভাষায় প্রকাশ করতে পারি বা লিখিত ভাবে প্রকাশ করতে পারি, আমি লিখিত ভাবে প্রকাশ, লিখিত ভাবে আমি প্রকাশ করব, তখন সেটা কি হবে বলতো, তখন সেটা হচ্ছে হয়ে যাবে কি, তখন সেটা হয়ে যাবে হচ্ছে যুক্তি বাক্য। তাহলে আমরা একটু প্রশ্নের দিকে খেয়াল করি, যে দেখো বলছে যে দুই বন্ধুর কথোপকথনে প্রথম বন্ধু বলছে মানব জাতিকে বর্ণ বৈষম্য থেকে কিভাবে মুক্তি দেওয়া যায় তার জন্য মার্টিন লুথার কিং, এই যে মনে মনে, দেখো মনে মনে গভীর চিন্তায় মগ্ন থাকতেন। অর্থাৎ যে জিনিসটা মনে মনে থাকে সেই জিনিসটা কি করি আমরা, চিন্তা করি। তার মানে এই প্রথম বিষয়টা মূলত নির্দেশ করছে কাকে, প্রথম বিষয়টা মূলত নির্দেশ করছে অবধারণকে, কাকে, অবধারণকে। ওকে, এবার বলছে অবশ্য পরবর্তীতে দ্বিতীয় বন্ধু কি বলছে দেখো, তিনি ওয়াশিংটনে এক ভাষণে তার মনের যে ভাবনাটা ছিল সেটাকে স্পষ্ট ভাষায় প্রকাশ করেন। ভাষায় প্রকাশ করে, কিসে, ভাষায় প্রকাশ করে, লিখিতভাবে ধরো প্রকাশ করে। হ্যাঁ, এই যে অর্ণব দাশগুপ্ত বলছে অবধারণ হচ্ছে অপ্রকাশিত ধারণা, আর যুক্তিবাক্য প্রকাশিত ধারণা আমরা বলতে পারি। ওকে, তখন সেটা হয়ে যাবে কি, তখন সেটা হবে যুক্তিবাক্য। তার মানে দ্বিতীয় বন্ধুর যে বক্তব্যটা ছিল সেইটা মূলত যুক্তিবাক্যকে নির্দেশ করে, কাকে, যুক্তিবাক্যকে। ওকে, এবার এই দুইটার মধ্যে পার্থক্য দেখাবা হয়ে গেল। আশা করি এই সৃজনশীলটা তোমরা ধরতে পারোনি, বাট আমি বুঝাই দিচ্ছি, এখন আশা করি ধরতে পারবা। যুক্তিবিদ্যার সাবজেক্ট নিয়ে পড়তেছো, তোমার থিঙ্কিং লেভেলটা ওরকম জায়গায় নিয়ে যাইতে লাগবে, বুঝছো? কারণ যুক্তিবিদ্যার বিষয়টা হচ্ছে চিন্তার সাথে কানেক্টেড, কার সাথে, চিন্তার সাথে কানেক্টেড, তোমাকে এই বিষয়গুলো বুঝতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, আমরা একটু দেখি, আরেকটা প্রশ্ন আছে, আমরা একটু দেখি। দৃশ্যকল্প এক, শাপলা হয় জাতীয় ফুল। দৃশ্যকল্প দুই, যদি ফুল ফোটে তবে বসন্ত আসে। দৃশ্যকল্প তিন, সে ঢাকা যাবে অথবা খুলনা যাবে। দৃশ্যকল্প এক কোন যুক্তিবাক্যকে নির্দেশ করে, ব্যাখ্যা করো, উত্তর করো তো, উত্তর করো। দৃশ্যকল্প এক কোন যুক্তিবাক্যকে নির্দেশ করে, উত্তর করো, বলো। বলো তো। আচ্ছা দেখো,
বারবার বলছি কোন প্রেক্ষাপট থেকে প্রশ্নটা আসে সেটা তোমাকে খেয়াল রাখতে লাগবে। ওকে, তো যুক্তিবাক্যের একটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে নিরপেক্ষ যুক্তিবাক্য আর একটা হচ্ছে সাপেক্ষ যুক্তিবাক্য। এটা হচ্ছে সম্পর্ক অনুসারে দুই প্রকার, একটা নিরপেক্ষ যুক্তিবাক্য আর একটা হচ্ছে সাপেক্ষ যুক্তিবাক্য, আর একটা হচ্ছে কি সাপেক্ষ যুক্তিবাক্য। তোমাদেরকে এই থিঙ্কিং লেভেলগুলো বাড়াইতে লাগবে। আমি বুঝে গেছি তোমাদের আসলে কলেজে কিভাবে কি পড়ানো হয়েছে এই জিনিসটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান, কারণ তোমরা আসলে এই বিষয়গুলো ভাবে ধরতে পারতেছো না। তোমাদের আরো বেশি তোমাদেরকে চিন্তা ভাবনা করতে লাগতো। তো দেখো, তো সম্পর্ক অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার, একটা নিরপেক্ষ একটা সাপেক্ষ। সাপেক্ষ হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাকল্পিক, একটা হচ্ছে বৈকল্পিক। তো এইটা মূলত ওই পার্টটা থেকে আসছে। তো এখন দেখো, নিরপেক্ষ যুক্তিবাক্যের ক্ষেত্রে আসলে কোনো শর্ত উল্লেখ থাকে না, মানে শর্তের উপর দেখো, মানে সে হচ্ছে কোনো শর্তের উপরে নির্ভরশীল না। যেমন এখানে যদি দেখি শাপলা হয় জাতীয় ফুল, এখন শাপলাকে জাতীয় ফুল হওয়ার জন্য তাকে আসলে কোনো শর্তের উপরে নির্ভরশীল হতে হবে না আর কি, বুঝছো? তো এইটা দেখো, এরকম যখন থাকবে এটাকে তখন আমরা বলবো নিরপেক্ষ যুক্তিবাক্য, অর্থাৎ দৃশ্যকল্প এক আমার মূলত নিরপেক্ষ যুক্তিবাক্যকে নির্দেশ করছে। কাকে? নিরপেক্ষ যুক্তিবাক্যকে নির্দেশ করছে। ওকে, এখন বলছে দৃশ্যকল্প 2 আর 3 কি সাপেক্ষ যুক্তিবাক্য? তোমার কাছে জানতে চাইছে। তুমি বলবা যে হ্যাঁ, যুক্তিবাক্য 2 আর 3 হচ্ছে সাপেক্ষ যুক্তিবাক্য। কেন? কারণ সাপেক্ষ যুক্তিবাক্যে মূলত শর্তের উল্লেখ থাকে, অর্থাৎ একটা আরেকটার উপরে নির্ভরশীল। যেমন দেখো, এখানে বলছে যদি তবে উল্লেখ আছে, কোন যুক্তিবাক্যে যদি তবে উল্লেখ থাকে তাহলে সেটাকে বলা হয় প্রাকল্পিক যুক্তিবাক্য। কি? প্রাকল্পিক যুক্তিবাক্য। আরেকটা হচ্ছে কোন যুক্তিবাক্যে যদি অথবা উল্লেখ থাকে তাহলে সেটাকে বলা হয় বৈকল্পিক যুক্তিবাক্য। এখন এখানে আসলে এটাকে কেন সাপেক্ষ বলতেছে? সাপেক্ষ জিনিসটা হচ্ছে একটা আরেকটার উপরে নির্ভরশীল। এখন তুমি যদি দেখো এখানে কি বলছে, এখানে বসন্ত যে আসতেছে, এই বসন্ত আসাটা কার উপরে ডিপেন্ড করতেছে? ফুল ফোটার উপরে ডিপেন্ড করতেছে। যদি ফুলটা ফোটে তাহলে কি হবে? তাহলে তোমার বসন্তটা আসবে। যদি ফুল না ফোটে তাহলে বসন্ত আসবে না। অর্থাৎ এটা আর তোমাদের সাথে কানেক্টেড করি, বলো, যদি তুমি পড়াশোনা করো তাহলে তুমি পাস করবে, অর্থাৎ তোমার পাস করাটা কার উপরে ডিপেন্ডেন্ট? পড়াশোনা করার উপরে ডিপেন্ডেন্ট। তুমি যদি পাস করতে চাও তাহলে অবশ্যই তোমাকে পড়াশোনা করতে লাগবে। তুমি যদি পড়াশোনা না করে পাস করতে চাও তাহলে তোমার দ্বারা এটা কখনো পসিবল না। তার মানে শর্তগুলো দেখো, তখনই বসন্ত আসবে যখন ফুল ফুটবে, তখনই। তার মানে এখানে এটা সাপেক্ষ যুক্তিবাক্য, শর্ত আছে। আবার দেখো বলছে সে ঢাকা যাবে অথবা খুলনা যাবে। দেখো, সে যে কোনো একটা জায়গাতে যাবে। সে যদি ঢাকা যায় তাহলে সে খুলনা যাবে না, আবার সে যদি খুলনা যায় তাহলে সে ঢাকা যাবে না। তার মানে কি একটা আরেকটার উপরে নির্ভরশীল না, ডিপেন্ডেন্ট না। যে আমি যদি ঢাকা যাই, ধরো তোমাকে আমি দুইটা জিনিস চুজ করতে দিছি, আম বা কাঁঠাল। এখন তুমি যদি আম চুজ করো তাহলে তো তুমি কাঁঠাল নিতে পারবা না, আবার যদি তুমি কাঁঠাল চুজ করো তাহলে তো তুমি আম নিতে পারবা না। বিষয়টা এমন যে সে ঢাকা যাবে অথবা খুলনা যাবে। তাহলে সে যদি ঢাকা যায় তাহলে সে স্বাভাবিকভাবে খুলনা যাবে না, আবার সে যদি হচ্ছে খুলনা যায় তাহলে সে কি যাবে না? ঢাকা যাবে না। বিষয়টা এমন। ওকে, তাহলে এখানে দৃষ্টকল্প 1 মূলত নিরপেক্ষ যুক্তিবাক্য আর 2-3 হচ্ছে মূলত সাপেক্ষ যুক্তিবাক্য। এখানে প্রাকল্পিক আর বৈকল্পিকের কথা বলা হয়েছে। প্রাকল্পিক বৈকল্পিক নিয়ে বিস্তারিত আলোচনা করবা, সব পিডিএফ এ দেওয়া আছে, পিডিএফ এ দেওয়া আছে। ওকে, আচ্ছা, আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। এখন তোমরা তো আসলে ক্লাস করো না, তো আমাদের আসলে শেষ আর কি, সিকিউ এর গ ঘ শেষ। এরপর আমি একটু জ্ঞানমূলকটা দেখাই দিব। এখন তোমরা তোমাদেরকে আমি যে কয়েকটা টাইপ দেখাইছি, প্রত্যেকটা টাইপই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বুঝছো? কিসের জন্য গুরুত্বপূর্ণ? পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমি সেজন্য সবকিছু দেখাইছি। তো এখন আমার পক্ষে তো আসলে 100টা প্রশ্ন দেখানো সম্ভব না, কারণ সময়ের লিমিটেশন আছে। দেখো, আমার ক্লাসের ডিউরেশন হচ্ছে মাত্র 1 ঘন্টা। তো সেই জায়গায় একটা জিনিস দেখো, আমি অলরেডি ক্লাসই নিয়ে ফেলছি, ধরো 1 ঘন্টার কাছাকাছি নিয়ে ফেলছি। এখন আমি এমসিকিউ কখন দেখাবো বলো? এমসিকিউ তো আমাকে দেখাইতে লাগবে কিছু। তো তোমরা তো ক্লাসও করো না, বিষয়টা হয়ে গেছে এমন। এখন আমার 3 জন আছে, আরো চলে গেছো। যাই হোক,
তোমাদের বিষয়ে তোমরা যদি নিজের ভালো না বুঝো তাহলে আসলে আমার দ্বারা এত কিছু করার দরকার নাই। আমার যতটুকু দায়িত্ব আমি পালন করব। তোমাদের সিকিউ গুলো আমি দেখাই দিছি, টাইপ ভিত্তিক দেখো, ওইগুলোই তোমরা ওই অনুযায়ী পড়বা। এরপরে দেখো জ্ঞানমূলক প্রশ্ন। কিসের জ্ঞানমূলক প্রশ্ন? জ্ঞানমূলক প্রশ্ন দেখো, এই জিনিসগুলো তোমাদের পড়তে লাগবে। এগুলোর বেশিরভাগেরই উত্তর আমার পিডিএফ এ দেওয়া আছে, এই জন্য আমি এখানে উত্তর দিইনি। এগুলোর উত্তর সব পিডিএফ এ পাবা। আমার যে ওই যে আর্কাইভ ক্লাস আছে, আর্কাইভ ক্লাসের পিডিএফ এ বেশিরভাগেরই উত্তর তুমি পাবা। সেই এগুলো ক্লাস করলেই তুমি পাবা। শব্দ কাকে বলে, পদ কাকে বলে, এই যে পদযোগ্য, সহপদযোগ্য, ব্যক্তার্থ কাকে বলে, এগুলো এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে, এগুলো আমি দিয়ে রাখছি। দেখো জাত্যার্থ কাকে বলে, গুণবাচক পদ কাকে বলে, সাপেক্ষ পদ কাকে বলে, জাত্যার্থ পদ কাকে বলে, নিরপেক্ষ পদ কাকে বলে, তারপর সরল পদ কাকে বলে, একার্থক পদ কাকে বলে, বস্তুবাচক পদ কাকে বলে, সদর্থক পদ কাকে বলে, বিশিষ্ট পদ কাকে বলে, এগুলা। এরপরে দেখো বিপরীত পদ, ব্যাহতার্থক, যুক্তিবাক্য, অবধারণ, সংযোজক, এগুলো সব দিয়ে রাখছি আর কি। এরপরে এই যে সরল যুক্তিবাক্য, প্রাকল্পিক, সার্বিক, সদর্থক যুক্তিবাক্য, সংশ্লেষক যুক্তিবাক্য, বিশ্লেষক যুক্তিবাক্য, পদের ব্যাপ্যতা কাকে বলে, ব্যাপ্যপদ কাকে বলে, এগুলো পড়বা জ্ঞানমূলকের জন্য। এরপর অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে। দেখো সকল পদ শব্দ কিন্তু সকল শব্দ পদ না কেন, এগুলো আমার পিডিএফটা পড়লে তোমরা ওগুলোর উত্তর করতে পারবা আশা করি। এমসিকিউ থেকে শুরু করে সবকিছু দেখলেই বুঝতে পারবা, সব পারবা তখন। তো শব্দ কখন পদে পরিণত হয়? শব্দ কখন পদে পরিণত হবে বলতো? যখন একটা শব্দ যখন একটা বাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত পারে, তখনই সে পদে পরিণত হয়। পদযোগ্য, সহপদযোগ্য, এই যে টিটা খানাখানি পদ নয় কেন? কারণ পদ নয় কেন? কারণ পদ হওয়ার সত্ত্বেও হচ্ছে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে লাগবে। কিন্তু টিটা খানাখানি কি উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। সে অন্য আরেকটা অর্থপূর্ণ শব্দের সাহায্য নিয়ে ব্যবহৃত হয়, কিন্তু নিজে নিজে তো পারে না। আবার এই যে মারহাবা, হুররে বা শব্দগুলো পদ অযোগ্য কেন? কারণ এগুলো তোমার ধরো এগুলো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, এই কারণে পদ অযোগ্য। তারপরে যে কোনো পদের ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে কেন? এটা দেখাবো। জাত্যার্থক পদ বলতে কি বোঝা? অজাত্যার্থক পদ। তারপর বলছে ঢাকা, লন্ডন, সততা, অন্ধতা পদগুলো জাত্যার্থক নয় কেন? এটা হচ্ছে কি নয় হবে, কি হবে? নয় কেন? নয় কেন? তো নয় কেন বলতো? কারণ ঢাকা কি, যে ঢাকা, লন্ডন যে আছে, এদের শুধু ব্যক্তার্থ আছে, এদের জাত্যার্থ নাই। আবার সততা, অন্ধতা এদের কি আছে? এদের হচ্ছে জাত্যার্থ আছে, ব্যক্তার্থ নাই। এই কারণে এগুলো জাত্যার্থক নয়। কারণ কি? কারণ জাত্যার্থ কাকে বলে? জাত্যার্থ তাকেই বলে যার ব্যক্তার্থ জাত্যার্থ দুইটাই আছে। তো এদের তো একটা আছে, আরেকটা নাই। আবার বলছে জাত্যার্থ পদ কি একই অর্থবোধক? কখনোই একই অর্থবোধক না। তারপর কোন ধরনের পদকে বিশিষ্ট পদ বলা যায় বুঝিয়ে বলো। পিতা, ছাত্র পদগুলো সাপেক্ষ পদ কেন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাপেক্ষ। বিপরীত পদ বলতে কি বোঝায়? বিপরীত পদ ও বিরুদ্ধ পদ এক নয় কেন? তারপর বাক্য ও যুক্তিবাক্য এক নয় কেন? কেন বাক্য যুক্তিবাক্য এক নয় বলতো? কারণ যুক্তিবাক্য হওয়ার জন্য একটা নিয়ম আছে, উদ্দেশ্য, সংযোজক, বিধ। কিন্তু সবগুলো বাক্যই কি তোমার হচ্ছে এই স্ট্রাকচারটা ফলো করে না। আবার আরো তুমি বলতে পারো যে শুধু হচ্ছে যেগুলো বর্ণনামূলক আর অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা, সেটার ক্ষেত্রে শুধু তোমার কি তোমার হচ্ছে সেটাই শুধু যুক্তিবাক্য হইতে পারে। কিন্তু তোমার যেগুলো এক্সক্লামেটরি সেন্টেন্স আছে, যেগুলো তোমার অপটেটিভ সেন্টেন্স আছে, যেগুলো তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এগুলো কি কি কোনোদিনও যুক্তিবাক্য হওয়া সম্ভব না। এগুলো তো তোমার উদ্দেশ্য, বিধেয়, সংযোজক থাকবে না। এই জন্য তোমার ধরো বাক্য যুক্তিবাক্য ধরো এক নয়। তারপর হচ্ছে এই যে দেখো সব বাক্যই যুক্তিবাক্য নয়, ব্যাখ্যা করো। অবধারণকে মানসিক প্রক্রিয়া বলা হয় কেন? ব্যাখ্যা করো। অবধারণ যুক্তিবাক্য নয় কেন? একই সঙ্গে একই যুক্তিবাক্যের দুটি পদ কেন প্রয়োজন হয়? কারণ যুক্তিবাক্যই হচ্ছে দুটি পদের মধ্যে সম্পর্কের বর্ণনা। তো আমাকে বলো, সম্পর্ক কি একজন দিয়ে কখনো হয়? কোন সম্পর্ক কি একজনের তৈরি হয়? সম্পর্ক হওয়ার জন্য সর্বনিম্ন কয়জন লাগবে? দুইজন লাগবে। এই জন্য একই যুক্তিবাক্যে দুইটা পদ প্রয়োজন। সম্পর্ক তৈরি করতে হবে, কারণ যুক্তিবাক্য হচ্ছে দুটি পদের মধ্যে সম্পর্কের বর্ণনাকে বলা হয় যুক্তিবাক্য। সেখানে স্বীকার করা হয়, অস্বীকার করা হয়। তাহলে কেন দুইটা পদ প্রয়োজন? বুঝতে পারছো তো যে দুইজন না হলে তো সম্পর্ক হইতে পারে না। সংযোজক বলতে কি বুঝো? যুক্তিবাক্যের জন্য সংযোজক গুরুত্বপূর্ণ, বুঝিয়ে লেখো। হ্যাঁ, সংযোজক না হলে তো যুক্তিবাক্য হবে না, কারণ যুক্তিবাক্যের অপরিহার্য উপাদানই হচ্ছে একটা সংযোজক। তারপর সংযোজক ছাড়া এটা তো গেল। সংযোজক পদ নয় কেন? সংযোজক পদ না, সংযোজক হচ্ছে উদ্দেশ্যপদ বিধেয়, এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে, সে পদ না। ওকে। সকল পরিশ্রমী হয় কৃতকার্য, এটিকে সার্বিক যুক্তিবাক্য বলা হয় কেন? বলবা কেন সার্বিক যুক্তিবাক্য বলা হয়? কারণ সকল উল্লেখ আছে, এখানে হয় উল্লেখ আছে। তারপর এখানে কি যুক্তিবাক্য, সার্বিক যুক্তিবাক্য কেন বলা হচ্ছে? সকল পরিশ্রমীকে বলছে যে কৃতকার্যের কথা বলছে আর কি। সবাইকে বলছে। সার্বিক মানে কি? সার্বিক মানে সম্পূর্ণটাই স্বীকার করবে, আর আংশিক
মানে কোনটা, বিশেষ মানে কোনটা, যেটা আংশিক স্বীকার করবে এটা, এগুলা দিয়ে দিছে এখানে। তারপর এখানে আরো প্রশ্ন আছে, দেখো প্রাকল্পিক যুক্তিবাক্য বলতে কি বোঝো। তারপরে এই যে দেখো এইখানে একটা প্রশ্ন আছে, প্রতিটি মানুষই স্বার্থপর নয়, প্রতিটি মানুষই কি নয়, স্বার্থপর নয়, এই বাক্যটাকে যুক্তিবাক্যে রূপান্তর করতে বলছে। তাহলে কি করবা, দেখো কোনো যুক্তিবাক্যে যদি প্রতিটি আর নয় উল্লেখ থাকে তাহলে সেটাকে ও যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে। তাহলে কি হবে, এটা কিছু কি মানুষ নয় স্বার্থপর, এটা হবে। ওকে, তো এইগুলো হচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে এমসিকিউ পাবা, পিডিএফ পাবা, সবখানে পাবা। কেন, কোন যুক্তিবাক্যের উদ্দেশ্যবোধ ব্যাপ্য, এটা হচ্ছে ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা এটা আসেনি, এটা হচ্ছে এইটা হচ্ছে ওইখানে যাবে। আর বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্যবোধ ব্যাপ্য নয় কেন, এটা একটা বিষয়। তারপর হচ্ছে কোন ধরনের যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য, এটা ব্যাখ্যা করো। আচ্ছা এই জিনিসগুলো একটু উঠে নি, এটা হচ্ছে ভুল হয়েছে, এগুলো আমি পরে ঠিক করে দিব। একটি পদ কখন অব্যাপ্য হয় ব্যাখ্যা করো। তারপরে দেখো আবার বিশেষ সদস্য যুক্তিবাক্যের কোন পদে ব্যাপ্ত নয় কেন, বিশেষ সদস্য যুক্তিবাক্যের বিধেয়পত্তি ব্যাপ্য হয় কেন, এইগুলো জিনিস এক্সপ্লেন করবে। এগুলো সবগুলোরই উত্তর আছে, সবগুলোরই উত্তর আমার পিডিএফ এ দেওয়া আছে। এগুলো তুমি যদি ডিটেলসে পড়ো সবকিছু তোমরা সবই পেয়ে যাবে এখানে। আচ্ছা এইটা গেল তোমার হচ্ছে জ্ঞানমূলক অনুধাবনমূলক গেল। এবার হচ্ছে এমসিকিউ। দেখো এমসিকিউ এখানে আমি কি করছি দেখো, এটা দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এটা হয়তো দেখা যায় না, এটা হচ্ছে 22 নাম্বার, 22 নম্বরে আমরা আছি। হ্যাঁ, কিছু মানুষ নয় স্বার্থপর, ঠিক আছে, অর্ণব ঠিক বলছে। তো এখানে স্লাইড আছে কয়টা জানো, 285টা। কয়টা আছে, 285টা আছে। তাহলে এখনো কয়টা বাকি আছে, কয়টা বাকি আছে, 285 থেকে যদি 22 বিয়োগ দিই 275, 265, 263টা এখনো বাকি আছে আমার স্লাইড। অলরেডি ক্লাসের কতক্ষণ হইছে, ক্লাসের হইছে 1 ঘন্টা 1 মিনিট 3 সেকেন্ড। এখন কি এগুলো কি হচ্ছে কি, এখন কি এগুলো কি আরো 3 ঘন্টা ক্লাস নিব, আর ক্লাস করতেছো কয়জন, 3 জন। এখন বলি আমি মূলত তো সবকিছু আসলে দেখানো সম্ভব না, তো সিকিউ গুলো দেখানোটা গুরুত্বপূর্ণ বেশি ছিল, সেগুলো দেখাইছি। তো এমসিকিউর ক্ষেত্রে আমি কি করছি দেখো, আমি হচ্ছে সব দিয়ে দিছি। তোমরা যদি আমার আর্কাইভ ক্লাসগুলো করো, এমসিকিউ গুলো এমনি পারবা। তো আমি এমনি এমসিকিউ টুকটাক কিছু দেখাই দিচ্ছি, তো বাকিগুলো আসলে তোমাদেরকে পড়ে নিতে লাগবে। তবে এখানে একটা কথা দেখো আমি বলে রাখতেছি, তোমরা এগুলো অবশ্যই পড়বা। আমি এগুলোর উপরে, সবকিছুর উপরে তোমাদের কোর্স যখন শেষ হয়ে যাবে এরপর আমার আবার তোমরা ম্যারাথন ক্লাস পাবা। কি পাবা, ম্যারাথন ক্লাস পাবা। সেই ম্যারাথন ক্লাসে এগুলো সবকিছু সলভ করানো হবে। আবার তোমরা তো সলভ করবাই, আমি তো দেখাই দিব, সেখানে আবার আমি আরো ভালো করে সলভ করাবো। ম্যারাথন ক্লাস পাবা আমার, সেটা যে কেউই পাবে, সবাই পাবে, কারণ এগুলো হচ্ছে ম্যারাথন ক্লাস নেওয়াই হয়। এটা মূলত এক্সামের আগে পাবা, তোমাদের এক্সাম যেদিন থাকবে তার আগে পাবা। তো এখানে দেখো, এখানে মূলত হচ্ছে এই এমসিকিউ গুলো দেওয়া আছে, এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ, সবগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ। তোমরা যদি আমার আর্কাইভ ক্লাসের বেসিক ক্লাসগুলো করো তাহলে এখানে ধরো এখানে 150টা এমসিকিউ আছে, 150টার মধ্যে 140টাই পারবা, 10টা হয়তো একটু ব্যতিক্রম আছে, সেগুলো হয়তো একটু টাফ হইতে পারে। তো এমসিকিউ দেখো, ফার্স্টের প্রশ্নটাই দেখো কি বলছে। তো আমার আবার এগুলো সবগুলোই তোমাদের যে অনুযায়ী সিলেবাস আছে, তোমাদের বোর্ড থেকে যে সিলেবাস আছে, সিলেবাস অনুযায়ী এমসিকিউ গুলো সাজানো। প্রত্যেকটাই কিন্তু বোর্ডের প্রশ্ন, আমি বোর্ডের বাইরে কোনো প্রশ্নই নেই, অর্থাৎ বোর্ড আর শীর্ষ স্থানীয় কলেজের বাইরে আমি কোনো প্রশ্নই নেই। দেখো বলছে কি, কোনটি যুক্তির উপাদান বহির্ভূত। এখানে শব্দ, পদ, যুক্তিবাক্য সবগুলো যুক্তির উপাদান, শুধু চিন্তা আর সিদ্ধান্ত হচ্ছে তোমার কি যুক্তির উপাদান বহির্ভূত। এখানে দেখো, এখানে তোমার এটার আমি কি করছি, তোমরা যাতে নিজেরাই প্র্যাকটিস করতে পারো, আমার ওই আর্কাইভ ক্লাসগুলো করার পরে তোমরা যাতে প্র্যাকটিস করতে পারো, এই কারণে আমি দেখো এখানে কি করছি, আমি এখানে দেখো এই যে দেখো উত্তরটা পরে স্লাইডটা দিচ্ছি, যাতে তোমরা আগে নিজেরা প্র্যাকটিস করতে পারো যে এটার উত্তরটা কি হবে, আমি একটু ভাবি তো। এরপরে তুমি কি করবে, এরপরে তুমি গিয়ে এটার উত্তরটা দেখবা, এখানে কি দেখবা, এই যে দেখো এটার উত্তরটা দেখবা। ও আচ্ছা, চিন্তা বা সিদ্ধান্ত এটা। ওকে, এটা গেল। এরপরে দেখো পদের ইংরেজি প্রতিশব্দ জানতে চাইছে, এখানে একটু বানানের ক্ষেত্রে খেয়াল রাখতে লাগবে, এটা কিন্তু টার্ম। তো পরীক্ষার মধ্যে কি হয় জানো, পরীক্ষার মধ্যে তোমাদের তখন কি বানান নিয়ে দেখবে যে তুমি ভুলে গেছো, টার্মের উত্তর TARM দিয়ে চলে আসছো, কিন্তু টার্ম বানান TARM, কনফিউশন হয়ে যাবে। তো এই জিনিসগুলো ভুল করা যাবে না, এইভাবে আমার এমসিকিউ গুলো দেওয়া আছে। এরপরে দেখো, এরপরে বাকি যে এমসিকিউ গুলো আছে দেখো, টার্ম বা টার্মিনাল শব্দটি কোন ভাষা হতে উদ্ভূত, এটা হচ্ছে ল্যাটিন থেকে আসছে। এগুলো সবগুলো তোমার হচ্ছে এখানে দেওয়া আছে, এই যে দেখো সব এখানে উত্তর সহ দেওয়া আছে, এগুলো এমনি পারবা তোমরা।
তোমাদের হচ্ছে দেখো এগুলো অত যে মানে দেখানোর যে কিছু না। তোমাদের আবার আরেকটা জিনিস আমি করে দিছি, যেটা হচ্ছে ভুল হয়, আমি একটু আহ অনেক দূরে যাই, অনেক দূরে যাইতে লাগবে আমার, আমি একটু গিয়ে দেখাই তোমাদের একটু। আচ্ছা, এইটা দিয়ে টান দিলেই হবে। পিডিএফ তো দিয়ে দিছি আপলোড, কখন পাবা মানে? পিডিএফ আপলোড দিয়ে দিছি অলরেডি, পিডিএফ আপলোড দেওয়া আছে, আগে পিডিএফ আমি আপলোড দিয়ে দিই, আমি তোমাদের দেরি করাই না। এখানে দেখো তোমাদের আরেকটা জিনিস আছে, একটা বাক্যকে যখন তুমি যুক্তি বাক্যে রূপান্তর করবা, তো ওইখানকার ওইগুলো প্রশ্ন নিয়ে তোমাদের একটু কি হয়, কনফিউশন কাজ করে। তো আমি কি করছি এখন দেখাচ্ছি ওটা। এই যে দেখো, এই যে আমি কি করছি দেখো, এটা যাতে তোমরা পারো আর কি, তোমাদের যাতে আর এটার জন্য বই ঘাটাঘাটি করতে না হয়। দেখো এই যে দেখো, বলছি যে সকল আম মিষ্টি নয়, এটার যৌক্তিক রূপটা জানতে চাইছে। আমি কি করছি দেখো, এই যে উত্তরে গিয়ে দেখো এটার ব্যাখ্যাটা দিয়ে দিছে, এই যে নোট দিয়ে দিছে একটা। দেখো যে কোনো বাক্যে যদি সকল, সমস্ত, সব, প্রত্যেক, যে কোনো, প্রতিটি এবং বাক্যটা যদি নৈর্থক হয়, তাহলে আমাকে ও যুক্তি বাক্যে রূপান্তর করতে লাগবে। তাহলে দেখো সকল আছে আর নয় আছে, তাহলে এটার আসল রূপ কি হবে, কি হবে, ও যুক্তি বাক্য, অর্থাৎ কিছু আসবে, নয় আসবে, আর উদ্দেশ্য বিধেয় আসবে, শেষ, রূপান্তর হয়ে গেছে, হয়ে গেছে রূপান্তর। দেখো এরপরে সবগুলোর নিয়ম দিছি, এরপর আরেকটা নতুন প্রশ্ন আছে, দেখো ওইটার আবার নিয়ম দিয়ে দিছি। আচ্ছা, এটা তো একই সব। এই যে দেখো, ঢাকা ছাড়া সকল শহরই পরিচ্ছন্ন, বাক্যটির যৌক্তিক রূপ কি হবে? এটা দেখো, কোনো বাক্যে যদি দেখো, কোনো বাক্যে যদি ব্যতীত বা ছাড়া থাকে আর বাক্যটা যদি নির্দিষ্ট হয়, তাহলে সেটা এ যুক্তি বাক্য আর ই যুক্তি বাক্য দুইটাই হবে। এ যুক্তি বাক্য কিভাবে, যখন এ যুক্তি বাক্যে রূপান্তর করবা, তখন তোমরা এই যে ছাড়া বা ব্যতীতর আগে যেই কথাটা থাকবে, সেইটা কি করবা, সেটা কি করবা, সেইটা হচ্ছে তোমার হচ্ছে কি, সেইটা হচ্ছে বাদ দিবা। তোমরা কি করবা, এর পরে, ছাড়ার পরে যেটা থাকবে, যে সকল শহরে যে পরিচ্ছন্ন লেখা আছে, এটাকে তোমরা কি করবা, এটাকে তোমরা এ যুক্তি বাক্যে রূপান্তর করবা, তখন হবে সকল শহর হয় পরিচ্ছন্ন। এই যে সকল শহর হয় পরিচ্ছন্ন। আর আরেকটা হচ্ছে কি, ই যুক্তি বাক্যে রূপান্তর করতে পারবা, তখন তোমরা কি করবা, তখন তোমরা এই যে ছাড়া বা ব্যতীতের আগে যেটা আছে, ওইটাকে হচ্ছে নিয়ে বলে দিবা যে সেইটা নয়, এই বাক্যতে নয় আসবে, নয় পরিচ্ছন্ন শহর, কি পরিচ্ছন্ন শহর, এটা তোমরা এমনিই পারবা, বুঝছো? এইটা ধরো, এইটা একটা আছে, তারপরে দেখো, তারপরে এই যে একটি ব্যতীত, এই যে যখন তোমার হচ্ছে কি, ওইখানে তো নির্দিষ্ট করে দিছিল তাই না, যে হচ্ছে ঢাকা শহর, তো এখানে যখন একটি বলছে, যখন তুমি অনির্দিষ্ট হবে, দেখো অনির্দিষ্ট, এই যে দেখো ব্যতীত বা ছাড়া, এটা যদি অনির্দিষ্ট হবে, একটি মানে কোনটা আমি তো জানি না, তখনই আই যুক্তি বাক্য হয়ে যাবে। এই যে দেখো, তখন তোমার হবে কি, কিছু ধাতু হয় শক্ত, এই যে ধাতুর কথা বলছে আর শক্তর কথা বলছে, যে কিছু ধাতু হয় শক্ত। এই জিনিসগুলো আমি এই জন্য নোট করে দিচ্ছি তোমাদের, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো ওভারঅল আর কি, তোমরা এই পিডিএফটা পড়বা, এই পিডিএফটা তোমাদের জন্য হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপর কোনো সমস্যা হলে তো ধরো আমি তো আসি, কোনো সমস্যা নাই, এমসিকিউ গুলো তোমরা এইভাবে হচ্ছে সলভ করবা। এই যে দেখো যা আছে সবই দিয়ে দিছি, একদম ধাপে ধাপে করে একদম শেষ পর্যন্ত আর কি সব দেওয়া আছে তোমাদের এখানে। এই যে দেখো, এটা লাস্ট স্লাইড, দেখো এটা পর্যন্ত তোমরা যদি এগুলো পড়ো, তাহলে তোমাদের সবই কভার হবে। তাহলে তোমাদের করণীয় কি, তোমাদের করণীয় হচ্ছে, তোমরা আমার আর্কাইভ ক্লাস না করলে আর্কাইভ ক্লাসটা অবশ্যই করবা, আর নেক্সট টাইম থেকে আমার যখন ক্লাস করতে আসবা, ক্লাস করতে আসলে তোমরা এই আর্কাইভ ক্লাসটা করে এরপর ওইটার হচ্ছে ক্লাসটা করতে আসবা, তাহলে তোমরা সবকিছু ধরতে পারবা। ওকে, এটা করবা। আর্কাইভ ক্লাসে সবগুলোরই উত্তর মোটামুটি দেওয়া আছে, দেওয়া থাকবে এখানে। আর এইখানে কি, এইখানে হচ্ছে তোমার ওভারঅল তোমার ধরো এমসিকিউ গুলো দেওয়া আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবা, ওই আমার বেসিক ক্লাস করলে তোমরা এগুলো সব প্র্যাকটিস করতে পারবা। এখন তোমরা আমাকে বলো, আমরা যে এই যে সিকিউ গুলো দেখলাম, তোমরা বলো সিকিউ গুলো কি দেখে কি লাভ হয়নি তোমাদের, বা কিভাবে আসলে প্রশ্ন ধরতে হয়, এই জিনিসগুলো আস্তে আস্তে করে বুঝবা। কারণ
তোমাদের জানি না কলেজে কিভাবে কি পড়াইছে, সেটা আমি আসলে জানতেও চাচ্ছি না, কিন্তু তোমাদের আসলে প্রশ্ন ধরার মধ্যে যথেষ্ট পরিমাণে ঝামেলা আছে, তোমরা ধরতে পারো না নাকি, ধরতে তোমাদের সমস্যা হয়, টপিকটা বুঝতে পারতেছো না তোমরা। বাট আমি আজকে দেখাই দিয়েছি, আস্তে আস্তে করে যখন দেখাবো তোমরা হচ্ছে তখন বুঝতে পারবা আর কি। তো ওভারঅল বলো, তোমরা কি হচ্ছে এমসিকিউ গুলো তো বললাম এগুলো প্র্যাকটিস করবা, আর সিকিউ গুলো যেগুলো দেখাইছি মোটামুটি এগুলো কি বুঝছো সবকিছু, বা ওভারঅল ক্লাসের মানে বিষয়ে বলো যে আসলে ক্লাসে মোটামুটি কি ধরো ওই জিনিসগুলো কি আমি কিন্তু দেখাই দিছি যতটুকু পারছি। তো তোমরা একটু জাস্ট দুই একজন কমেন্ট করো, পারলে কমেন্ট করতে পারো। তোমাদের একটু কমেন্ট শুনতে যাচ্ছি, এরপর আমি ক্লাসটা বন্ধ করে দেবো, ক্লাস শেষ করে দেবো। আর তোমাদের ক্লাস তো বললামই চলতেছে, এই 20 তারিখের মধ্যে আমরা আমাদের লজিক শেষ হয়ে যাবে, আর 25 তারিখের মধ্যে তোমাদের ফুল কোর্স শেষ হয়ে যাবে আশা করি। তো তোমরা তোমাদের সাবজেক্ট নিও বা তোমাদের বাকি সাবজেক্টগুলো নিও, প্যারা নিও না, আশা করি সব হয়ে যাবে। তোমরা একটু কমেন্ট করো, কেউ কারো কোনো কিছু বলার নাই? পিডিএফ অলরেডি আপলোড করা হয়েছে, আর ক্লাসটা হচ্ছে আমি কি করব, আমি দেখি আপলোড করা যদি যায় আমি আপলোড করে দিচ্ছি। ওকে, তোমরা তাহলে অবশ্যই অবশ্যই আমার ওই আর্কাইভ ক্লাসটা করে এমসিকিউ গুলো সলভ করবা। এরপরও যদি তোমাদের কোনো এমসিকিউ ভুল হয়, এমসিকিউ যদি তোমাদের বুঝতে না পারো, দেখো আমি তোমাদের বলতেছি, তোমরা যদি কোনো এমসিকিউ বুঝতে না পারো তাহলে আমাকে জানাবা, আমি সেটা বুঝাই দিব। ওকে, আমাকে জানাইও, আমি সেটা বুঝাই দিব, কোনো সমস্যা নাই। আমাকে জানাইলে আমি সেটা বুঝাই দিব। আমি এগুলো বিষয়ে রাগ হই না, কারণ শেখার ক্ষেত্রে আমি কখনোই রাগ হই না, আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি শেখার ক্ষেত্রে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখান পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম। ওকে।